মেলোডি খাও খুদ জান যাও। একসময় এই বিজ্ঞাপনী লাইন একটা চকলেট কোম্পানিকে বড় মাইলেজ দিয়েছিল, কিন্তু তার থেকেও বড় মাইলেজ ওই চকলেট কোম্পানি কোনো পয়সা খরচা না করে পেয়েছে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটালিতে গিয়েছেন এবং তার কাউন্টার পার্ট জর্জিও মেলোনির হাতে সে মেলোডি চকলেটের প্যাকেট তুলে দিয়েছে। এটা নিয়ে আমাদের এখানে মিম হয়েছে, হাসি ঠাট্টা, কিন্তু কোথাও একটা এইটাকে একটা পাবলিসিটি টুল হিসেবে কেন্দ্রীয় সরকার দেখছে, নরেন্দ্র মোদীর সরকার, যা এই মুহূর্তে ভারতবর্ষে একটানা সব থেকে বেশি সময় ধরে পদে থাকা একজন প্রধানমন্ত্রীর সরকার। নরেন্দ্র মোদী জওহরলাল নেহেরুর থেকেও বেশি সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এই মেলোডি চকলেটকে কিন্তু তার সাফল্যের সঙ্গে এই 12 বছরে তিনি যা অ্যাচিভ করেছেন বলে তার দাবি, তার সঙ্গে তিনি সংশ্লিষ্ট করছেন, অ্যাসোসিয়েট করছেন। এটা আমি কোত্থেকে আরও নিশ্চিত হলাম যখন কলকাতায় সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনে এই নরেন্দ্র মোদীর 12 বছরের টেনিয়রের সাফল্যের কথা সাংবাদিকদের ব্যাখ্যা করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের যে প্রেস কিট দেওয়া হয়েছে তার মধ্যে মেলোডি চকলেটের প্যাকেট। শুধু তাই নয়, সকালবেলা সেখানে সাংবাদিক সম্মেলনে যখন সাংবাদিকরা পৌঁছন তাদের আপ্যায়ন করা হয়েছে ঝালমুড়ি দিয়ে, চা আর সঙ্গে ঝালমুড়ি। দেখুন, মেলোডি চকলেট বলুন, ঝালমুড়ি বলুন, এইগুলোকে এমনভাবে পাবলিসিটি টুল হিসেবে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে, এর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে সরকারের সাফল্যের গল্পকে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে একটা অন্যতম বড় বিতর্ক ছিল যে বিজেপি ক্ষমতায় আসলে এখানে সবাইকে নিরামিষ খেতে হবে, বাঙালির যে প্রিয় মাছ ভাত, সেই মাছ ভাত পাওয়া যাবে না। এটাকে কাউন্টার করার জন্য পুরো বিজেপির যে কোনো সাফল্যকে উদযাপনে এখন মাছ ভাত একদম কমন করে দেওয়া হয়েছে। যেদিনকে মে মাসের 4 তারিখে নির্বাচনের ফল বেরোলো, সেদিন বিজেপির রাজ্য দপ্তরে যে দুপুরের মেনু ছিল সেখানে মাছ ভাত ছিল। এই শুক্রবারের সাংবাদিক সম্মেলনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের লাঞ্চ অফার করা হয়েছে এবং সেখানেও মাছ ভাত ছিল। এই সাংবাদিক সম্মেলন মুখ্যত এই কেন্দ্রীয় সরকারের 12 বছরের সাফল্যকে তুলে ধরার জন্যই, এবং তার সঙ্গে একটা মেসেজ হচ্ছে যে এই সাফল্যের অংশ এবার পশ্চিমবঙ্গ হবে, কারণ পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার হয়েছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে। কিন্তু এই সরকার তো হয়েছে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে এই সরকারের কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে, অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা হওয়া সম্ভব না। বড়জোর এই সরকারের ইন্টেনশন, এই সরকারের প্রায়োরিটি কিছু কিছু ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট স্পষ্ট হতে শুরু করেছে, কিন্তু আলোচনা বা সমালোচনা সম্ভব না। আলোচিত বা সমালোচিত হতেও সময় লাগে। ফলে অন্তত 6 মাস 8 মাস বা একটা আর্থিক বছর না গেলে একটা নতুন সরকার যে পদক্ষেপ করছে তার কি ফল হচ্ছে, আদৌ সেই পদক্ষেপগুলো কতটা এই রাজ্যের মানুষের হিতে হচ্ছে, এ নিয়ে আলোচনা বা সমালোচনা সম্ভব না। এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছিলেন বক্তা, আয়োজন করেছিল রাজ্য বিজেপি, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছিলেন, তিনি এই সাফল্যের কথা বলবেন এবং সংক্ষিপ্ত ভাষণে তিনি প্রথমে তা বলেনও। কিন্তু তারপরে যখন সাংবাদিকদের প্রশ্ন করার পালা আসে তখন স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 1 মাস বাদে একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পেয়ে সাংবাদিকরা কেন্দ্রীয় সরকারের সাফল্য বলুন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ বলুন, সেগুলো থেকে অনেক বেশি এই পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ বা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রায়োরিটি সেগুলো নিয়ে কথা বলতে শুরু করে। তার মধ্যে একটা অন্যতম জায়গা ছিল শিল্প বিনিয়োগ এবং টাটাদের ফেরত আসা। দেখুন, এই টাটাদের ফেরত আসা আমাদের রাজ্যে এখন অনেকটা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার মতো হয়ে গেছে। টাটাদের তাড়িয়ে দেওয়াটা যেন আইকনিকভাবে এরকম একটা চেহারা নিয়েছে যে আমরা লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছিলাম, লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে আমরা ভুল করেছিলাম, লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে। আর লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে মানে কাকে ফিরিয়ে আনতে হবে? টাটাকেই ফিরিয়ে আনতে হবে। এখন টাটা ছাড়াও যে ইনভেস্ট করার লোক আছে এটা আমরা অত ভাবছি না। আইকনিকভাবে টাটাকেই ফিরিয়ে আনতে হবে, যাতে সমগ্র শিল্পপতি সমাজের কাছে এই বার্তা যায় যে পশ্চিমবঙ্গ বদলেছে।
একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও রিয়েলাইজ করেছিল যে টাটাকে যেভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এই যে একটা খারাপ বার্তা গেছে শিল্প সমাজের কাছে, তারপরে যে কোনো বড় শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে বড় টাকা বিনিয়োগ করার ব্যাপারে সে কি হয়ে গিয়েছিল, যে এখানে অনেক সমস্যা। পরে যে লাস্ট টার্ম, তৃতীয় টার্মে মমতা বন্দ্যোপাধ্যায়ও চেষ্টা করেছিলেন, একটা আনুষ্ঠানিক বিজিবিএস করা হতো, কিন্তু তার যে রেজাল্ট কতটা হতো এ নিয়ে বিতর্ক থেকেই গেছে। মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বিজিবিএস এর নামে একটি কোম্পানিকে 650 কোটি টাকার ওপরে দেওয়া হয়েছে, এটা নিয়েও নাকি তদন্ত হবে। যাই হোক, সব সেক্টর থেকেই নানা রকম দুর্নীতি পচা গন্ধ বেরোচ্ছে, কিন্তু টাটাকে ফিরিয়ে আনা এই সরকারের কাছেও একটা প্রায়োরিটি। টাটাকে ফিরিয়ে আনতে হবে এবং ওই সিঙ্গুরি ফিরিয়ে আনতে হবে, এটাও যেন একটা প্রায়োরিটি। যেখান থেকে তাড়িয়েছিলাম সেখানেই এনে বসাতে হবে। এটাকে আদৌ সম্ভব? রাজ্যে যখন নতুন শিল্পমন্ত্রী দায়িত্ব নিলেন, নতুন সরকার আসার পর মাসখানেক সময় লেগেছে এটা স্পষ্ট হতে মন্ত্রিসভায় কে কোথায় কোন দায়িত্বে থাকবেন, কিন্তু নতুন শিল্পমন্ত্রী যখন দায়িত্ব নিলেন তাপস রায়, তিনিও প্রথমেই টাটার কথা বললেন আমার প্রাইমারি জবের মধ্যে একটা টাটাকে ফিরিয়ে আনা। অর্থাৎ ওই জবাবটা, বার্তাটা এইভাবে বিনিয়োগকারীদের কাছে দিতে হবে যে না, আমরা বদলে গেছি, পুরো এনভায়রনমেন্ট বদলে গেছে বাংলার, কারণ টাটারা ফেরত চলে এসছে, এবার আপনারাও আসুন। এখন এই যে টাটারা ফেরত চলে আসবে, তারা কোথায় ফেরত আসবে? সিঙ্গুরে? মুখ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন শুক্রবার, সিঙ্গুরের জমি সরকারের হাতে নেই। এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আর এই তথ্যটা তো খুব অজানা নয় আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন সরকার গড়লেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে সিঙ্গুরে কৃষকদের, জমি মালিকদের জমি ফেরত দিয়ে দেওয়া হবে, এবং পরবর্তীতে দিয়েও দেওয়া হয়েছিল। সেই জমিতে নাকি চাষ হবে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেখানে সর্ষে চাষ করার চেষ্টা করেছিলেন, ফটো সেশন হয়েছিল, খবর হয়েছিল, কিন্তু সর্ষে হয়নি। ইনফ্যাক্ট ওই জমির ক্যারেক্টার এমনভাবে বদলে দেওয়া হয়েছিল যে ওখানে কারখানা হবে, সেখানে নতুন করে চাষ হওয়া সম্ভব নয়, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করেছিল না, চাষ করব, ওখানে চাষ হবে। এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি শুক্রবারের এই সংবাদ সম্মেলনে বলেছিলেন সর্ষে দিয়ে শুরু হয়েছিল, পাট পর্যন্ত চেষ্টা হয়েছিল, কিচ্ছু হয়নি ওখানে। কিন্তু না হলেও এই সত্যটা বদলাচ্ছে না যে জমি মালিকদের জমি ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে সেই জমি ফেরত দেওয়া হয়েছে। এবার সেই জমি সরকারের হাতে নেই, টাটারা সেখানে ফেরত আসবেন কি করে? আচ্ছা, সরকার কি সেই জমি ফেরত নেবে? আবার একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া। যখন প্রথম এই জমি অধিগ্রহণ করা হয়, যারা ইচ্ছুক ছিলেন তাদেরকে জমির দাম দেওয়া হয়েছে, যারা অনিচ্ছুক ছিলেন তাদের নামেও চেক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যিনি চাষ করেন তিনি অনিচ্ছুক, কিন্তু পর্চায় নাম অন্য কারুর আছে, তিনি মালিক, তিনি গিয়ে চেক নিয়েছেন। এই যে গোটা ব্যাপারটা একটা আইনত যে ঘেঁটে ছিল, এটাকে কিভাবে সলভ করা যায় এটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। পরবর্তীতে নতুন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসে অনিচ্ছুকদের জমি সব ফেরত দিয়ে দিয়েছে। এবার যারা ফেরত নিয়েছেন তারা কি সরকারের কাছ থেকে টাকাও নিয়েছেন, আবার জমিও ফেরত নিয়েছেন, আবার সরকারের টাকা কি তারা ফেরত দিয়েছেন?
যদি না দিয়ে থাকেন তাহলে আজকে যদি সরকার তাদের কাছ থেকে আবার জমি ফেরত চায়, নতুন করে কি সরকারকে টাকা দিতে হবে? এই অনেক প্রশ্নের অনেক জট বাকি আছে, যা খোলার প্রশ্ন থাকবে টাটাকে ওই জমি নতুন করে ফেরত দিতে গেলে। এখন এইসব করার থেকে তো আমার মনে হয় অন্য কোনো জায়গায় সমপরিমাণ জমি টাটার হাতে তুলে দেওয়া সরকারের কাছে অনেক সহজ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, টাটারা কি করবেন এসে? টাটারা 2008 সালে সিঙ্গুরে যে জমি নিয়েছিলেন সেই জমিতে তারা গাড়ি কারখানা করতে চেয়েছিলেন। কি বানাবেন? ন্যানো বানাবেন, ন্যানো গাড়ি। ন্যানো কিন্তু বাণিজ্যিকভাবে সফল হয়নি। পরবর্তীতে গুজরাটের সানন্দে এই কারখানা টাটারা করেছিল, কিন্তু সেখানেও এখন প্রোডাকশন লাইনে অন্যরকম গাড়ি তৈরি হয়। ন্যানো বাণিজ্যিকভাবে খুব একটা সফল হয়নি। এখন সেটা পার্ট অফ বিজনেস, এরকম নয় যে যদি সিঙ্গুরে টাটারা কারখানাটা তৈরি করতেন এবং ন্যানো বাণিজ্যিকভাবে সফল না হতো টাটারা এখানকার কারখানা তুলে দিতেন, তারা এখানেই অন্য কিছু বানাতেন, যেমন সানন্দে এখন অন্য কিছু বানাচ্ছেন। কিন্তু আজকে যদি টাটাদের জমি দেওয়া হয়, তারা কি গাড়ি বানাতে আসবেন? টাটাদের তো অনেক কোম্পানি, অনেক রকম কোম্পানি, অনেক রকম সার্ভিস, তারা সার্ভিস সেক্টরে আছে, তারা সফটওয়্যারে আছে, ম্যানুফ্যাকচারিংয়ে আছে। এবার টাটা মোটরস ফিরে গিয়েছিল, আজকে কাদের ফেরার কথা হচ্ছে? টাটা মানে কি টাটা মোটরস? তারা কি কোনো গাড়ি কারখানা বানাবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে ফিরে এসে? গাড়ির কথা ছেড়ে দিন, তারা কি ম্যানুফ্যাকচারিং ইউনিট করবে? মানে টাটার যে কোম্পানিগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে সেরকম কোম্পানি ফেরত আসবে? কোন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবে? টাটা যদি এখানে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বানায় এবং বড় সাইজের টাটার মাপে, তো তারা এমন কিছু তৈরি করতে চাইবে যা আগামী 10-15 বছর তারা বিক্রি করতে পারবে। তাই কি জিনিস যা আগামী 10-15 বছর বিক্রি হবে? ব্যাটারির গাড়ি, এই অল্টারনেটিভ যে পেট্রোল তৈরি হচ্ছে বা ফুয়েল তৈরি হচ্ছে তার গাড়ি, হাইড্রোজেন ফুয়েলড ভেহিকল নাকি আগামী দিনে চলবে, সেই গাড়ি আমি জানি না। এইসব প্রশ্নের কোনো উত্তর নেই। টাটারা তাদের প্রায়োরিটি অনুযায়ী ভাববেন। তারা যদি মনে করেন এখনই কোনো প্রোডাকশন ইউনিটের পেছনে তারা ইনভেস্ট করবেন না, যা গ্লোবাল সিচুয়েশন, যেরকম পরিস্থিতি, এতগুলো যুদ্ধ হচ্ছে, শেয়ার বাজার নিচে, এই অবস্থায় তারা কোথায় কি কারণে ইনভেস্ট করতে আসবেন? তারা তো তাদের মতো করে ভাববেন। ফলে মানে টাটাদের নিয়ে আসা এই রাজ্যের কাছে, এই রাজ্যের নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু টাটাদের কাছে এরকম কোনো প্রায়োরিটি নেই যে এই সরকারের মুখ দেখে তারা প্রয়োজন না থাকলেও এসে এখানে ইনভেস্ট করবেন। তবে এটাও ঠিক যে এটা ডবল ইঞ্জিন সরকার, এর পাশে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় সরকার, আর কেন্দ্রীয় সরকারের ইচ্ছের প্রভাব ভারতবর্ষের যে কোনো কোম্পানির ওপর পড়ার সম্ভাবনা আছে। সিঙ্গুরের কথা যদি উঠে, সিঙ্গুরে যে লোকসান করেছিল টাটারা, তার জন্য এই রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছে টাটাদের এখন 1650 কোটি টাকার মতো পাওনা ক্ষতিপূরণ। এবং 2023 সালে যে আরবিট্রেটর এই ব্যাপারটা নিয়ে বিচারাধীন ছিল, যারা বিচার করছিলেন, 3 মেম্বার টিম ছিল বোধহয়, তারা ফাইনাল করেছিলেন যে টাটাকে ফেরত দিতে হবে 766 কোটি টাকা, 765 সামথিং। তো এই টাকাটা টাটারা ক্ষতিপূরণ বাবদ পাবেন। তার সঙ্গে কি পাবেন? তার সঙ্গে ওই যে সময়ে তারা প্রাথমিক অধিগ্রহণ করেছিলেন সেই সময় থেকে প্রায় 11 বছরের ইন্টারেস্ট পাবেন, সম্ভবত 2014 থেকে বা 16 থেকে 26 অবধি 11 বছরের ইন্টারেস্ট পাবেন 11% করে। এগুলো কিন্তু পরবর্তীতে টাটাদেরকে দিতেই হবে রাজ্য সরকারকে বা WBIDC-কে, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এখনো এই অবস্থানেই আছে। টাটারা ওই সিঙ্গুরের জমি ফেরত নিয়ে আবার সেখানে কিছু গড়তে আসবেন, নাকি এই 1650 কোটি উইথ ইন্টারেস্ট, যেটা 766টাই 1650 দাঁড়াচ্ছে, 1550 থেকে 1650-এর মধ্যে, নাকি তারা এই ক্ষতিপূরণ নেওয়ার ব্যাপারে অনড় থাকবেন? কোনো কোম্পানি যারা নিজেদের ভালো বুঝে, তারা বর্তমান যে সার্বিক অর্থনৈতিক চেহারা আন্তর্জাতিক দুনিয়ার এবং ভারতবর্ষের, তারা তাদের এই প্রজেক্টের জন্য আইনিভাবে কোনো সরকারের কোনো পার্টিকুলার অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছে যদি 1650 কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে, তারা তো আগে বলবেন, ভাই 1650 কোটি বুঝিয়ে দাও, তারপর আমরা দেখছি পরবর্তী কি ইনভেস্ট করা যায়। ওই 1650 কোটিরই 300-400 কোটি তারা ইনভেস্ট করে দিতে পারে কিছুতে, কিন্তু আগে তো তাদের ওই 1650 কোটি টাকা বুঝিয়ে দিতে হবে। এবং
বর্তমানে বিজেপির সরকার বলে টাটা কোম্পানি কি বলবে না আমাদের এই ক্ষতিপূরণ দিতে হবে না, যেটা লিগালি তারা পাবেনি এবং এটা নিশ্চিত হয়েছে যে এই রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে টাটাকে এই টাকা ফেরত দিতে হবে। ফলে যে সমস্যা এই মুহূর্তে টাটা এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে রয়েছে সেই সমস্যাকে সম্পূর্ণভাবে সলভ করে টাটাকে নতুন কোনো বিনিয়োগে এই রাজ্যে দেখতে পাওয়াটা খুব ছোটোখাটো সমস্যা নয়। আমি আবার বলছি, এই রাজ্যের নতুন সরকারের কাছে এটা চ্যালেঞ্জ, তারা ভাববেন, তারা চেষ্টা করবেন টাটাকে এখানে নিয়ে আসার। আমার লজিক্যালি যতটুকু মনে হচ্ছে আমি আপনাদের বলতে পারি যে টাটা মোটরসের ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, বরং তারা এই ক্ষতিপূরণটাই চাইবে। হ্যাঁ, টাটা স্টিল তারা নতুন কিছু প্রজেক্ট এখানে আনতে পারে, ইতিমধ্যেই ওই আসানসোল দুর্গাপুর অঞ্চলে স্টিল সেক্টরে কিছু ইনভেস্টমেন্টের কথা সরকারিভাবে শুনছিলাম। টাটা ইলেকট্রনিক্স তারা কিছু করতে পারে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস অলরেডি এখানে আছে, এটা পরিষেবা ক্ষেত্র, এখানে তারা নতুন ক্যাম্পাস বানাতে পারে। আর একটা সম্ভাবনা হচ্ছে টাটা প্রজেক্টস, যারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই রাজ্যে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শুক্রবারের সাংবাদিক সম্মেলনেও মুখ্যমন্ত্রী বলেছেন এই একটা আর্থিক বছর কাটতেই রাজ্যের মানুষ বুঝতে পারবেন এই সরকার কি করতে চাইছে। এবং এটা প্রথম যে সেক্টরে বোঝা যাবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে, রোডস, ট্রান্সপোর্টস, ব্রিজ, পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে হবে। ইতিমধ্যে আমরা শুনছি সাগর থেকে দার্জিলিংয়ের পাহাড় পর্যন্ত হাইওয়ে তৈরি হওয়ার কথা, বেশ কিছু রেলওয়ে প্রজেক্টস ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে, মেট্রোগুলো অত্যন্ত দ্রুত তার কাজ শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য শহরে মেট্রো তৈরির ব্যাপারে ইতিমধ্যে ডিপিআর তৈরির কথা বলা হচ্ছে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট। ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আর এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে টাটার ইনভেস্টমেন্ট, টাটা প্রজেক্টসের আশা একটা বড় সম্ভাবনা। কিন্তু তার সঙ্গে টাটার এই সিঙ্গুরের কারখানা বা এই সিঙ্গুরের কারখানার সংক্রান্ত বিপর্যয় এর কিন্তু কোনো যোগাযোগ নেই। টাটা মোটরস এই 1650 কোটি ছাড়বে বলে আমার তো মনে হয় না। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নিয়ে আর দুটো কথা বলি। দুটো বড় পয়েন্ট উঠেছিল, তার মধ্যে একটা হচ্ছে হকার প্রসঙ্গ। হকার উচ্ছেদের ব্যাপারে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে কোনোভাবেই ফুটপাত দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না। এখন এখানে একটা পয়েন্ট আছে, এত বিস্তারিত আলোচনা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ হয়নি, কিন্তু সরকার কিন্তু এখনো পর্যন্ত ফুটপাত খালি করার কাজ শুরু করেনি। ফলে হাতিবাগানে হাত পড়েনি, গড়িয়াহাটে হাত পড়েনি, রেল করেছে। কোথাও এই দুর্গাপুরের মতো ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে কেন্দ্রীয় বিভিন্ন কোম্পানি তাদের যে জায়গাগুলো বেদখল হয়েছিল, জবরদখল হয়েছিল, দখলমুক্ত করেছে। কিন্তু রাস্তাঘাট মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেরকম বামফ্রন্ট সরকার 95 সালে অপারেশন সানশাইন করেছিল, সেরকম কিছু কিন্তু এখনো পর্যন্ত এই সরকার করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন ফুটপাত আটকে হকারি করতে দেওয়া হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা হতে পারে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে হকারদের নিয়ে, তার ব্যবস্থা হবে। বা যেখানে সরকারের কাছে অতিরিক্ত জমি আছে, মানে আলাদা করে হকারদের ব্যবস্থা করে দেওয়ার মতো, সেখানে পরিকাঠামো নির্মাণ নিয়ে সম্ভাবনা নিয়ে তারা পরে কথা বলবেন, কিন্তু ফুটপাত ছেড়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন নিউ মার্কেটের কথা, মুখ্যমন্ত্রী বলেছেন খিদিরপুর বা মেটিয়া ব্রুজের কথা, সেখানে যেভাবে এনক্রোচমেন্ট আছে সেই এনক্রোচমেন্ট সরানোর কথা তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেননি গড়িয়াহাটের কথা, বলেননি হাতিবাগানের কথা। কিন্তু যদি এরকম হয় যে সরকারের পলিসি সব জায়গা দখলমুক্ত এবং ফুটপাত হকার মুক্ত করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর, তাহলে এর প্রভাব হাতিবাগান বা গড়িয়াহাটে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে দুর্গাপুজো। পশ্চিমবাংলার বেশিরভাগ দুর্গাপুজো সরকারি অনুদানের উপর নির্ভরশীল হয়ে গেছে গত কয়েক বছরে। অন্যান্য সোর্স থেকে তারা যে টাকা জোগাড় করতো, তারা একটা সময় পর্যন্ত সেটা করবার চেষ্টা করে গেছে, কিন্তু সরকারি অনুদান বাড়তে বাড়তে যখন লাগতে দিয়েছে তখন তারা আর অন্য সোর্সগুলোর উপর অতটা ডিপেন্ড করেনি। ফলে অন্য সোর্সগুলো এই মুহূর্তে তাদের কাছে আর নেই। সরকার যদি টাকা না দেয় পুজো বন্ধ হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন এ নিয়ে কোনো আলোচনা হয়নি, ফর্মাল কোনো ডিসকাশন এখনো হয়নি, কিন্তু তিনি এটা নিশ্চিত করেছেন যে পুজোগুলো কয়েক কোটি টাকার বাজেটের পুজো করে, কয়েক লক্ষ টাকার বাজেটের পুজো করে, সেই ধরনের পুজোকে সরকার কোনো পয়সা কড়ি দেবে না।
তবে সরকার এটা দেখবে, তিনি এটা বলেছেন যে পুজো যদি টাকার অভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা নিয়ে সরকার কথা বলবে। কত টাকা কিভাবে দেওয়া হবে, কি কন্ডিশন হবে সে সম্পর্কে তো ন্যাচারালি মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে যেহেতু এ নিয়ে কোনো আলোচনাই হয়নি, ফলে এটা নিয়ে কোনো জবাব তিনি দিতে পারবেন না। কিন্তু তিনি এটা বলেছেন যে কোনো পুজো বন্ধ হবে না, এটা সরকার দেখবে যাতে পুজো বন্ধ না হয়। এবং তিনি ঠিক এভাবে বলেছেন যে পুজো বন্ধ তো হবে না, বরং দেখবেন পুজোর সংখ্যা বাড়বে। দেখা যাক। এই বাংলাদেশ সীমান্ত নিয়েও একটা প্রশ্ন উঠেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিষয়টি ভারতের পররাষ্ট্র দপ্তরের এবং তারাই এর জবাব দেবেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই জবাব দিতে চান না, ফলে এটা নিয়ে আমি আর কোনো কথা বলছি না। কিন্তু হকার এবং দুর্গাপুজো প্রসঙ্গে দুটো কনফিউশন মুখ্যমন্ত্রী কনফিউশন পর্যায়ে রাখতে দেননি, স্পষ্ট করে দিয়েছেন এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি।